এপিসোডের শুরুতেই জোসেন ডাইনেস্টির একটি সাম্রাজ্যকে দেখানো হয় যেটা কিনা 600 বছর ধরে কোরিয়াতে রাজত্ব করতেছে। এখন সময় পাল্টালো, ওদের রাজত্ব কিন্তু কমেনি। সময়ের সাথে সাথে ওদের অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখনও ওদের প্রভাব কোরিয়াতে আগের মতোই আছে। এই বংশের উপর ভিত্তি করে একটা স্কুলও বানানো হয়েছিল যেটা কিনা শুধু নোবেল ফ্যামিলিদেরকে ইনভাইট করতো, কিন্তু এখন সময় পরিবর্তিত লোকাল মানুষরা এখানে যেতে পারে যারা কিনা টপ স্কলার। আজকে এই স্কুলের রেজাল্ট অ্যানাউন্স করা হয়েছে যেখানে কিনা নোবেল ফ্যামিলির একটি ছেলে অনেকটা খেপে গিয়েছিল, কেননা ও এবারও সেকেন্ড এসেছিল। আর প্রথম যে এসেছিল সে একটা মেয়ে ছিল, আর মেয়েটির নাম ছিল হুজু, যে কিনা এই ড্রামার মেন লিড। এখন আমাদের ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, ও ছিল কোরিয়ার সবচেয়ে ধনী ফ্যামিলির দ্বিতীয় সন্তান। হুইজুকে সবাই বিউটি উইথ ব্রেন্স বলতো, কারণ ও সবসময় স্কুলে টপ করতো। এর কারণে নোবেল ফ্যামিলির লোকেরা ওর সাথে হিংসাও করতো, কিন্তু এ তোর কিছু যায় আসে না, কেননা ও সবাইকে উত্তর দিতে জানতো। যদি ওর সাথে কেউ বেয়াদবি করতো ও ওকে সঠিক জবাব দিত। এমনিতে তো হুইজু অনেক স্ট্রং ছিল, কিন্তু ও কোনো রয়্যাল স্ট্যাটাস বিলং করতো না, যার কারণে নাকি না ওকে সবসময় সবাই নিচা করতো, কেননা ওর স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস সেম ছিল না। এর জন্য ওর প্রিন্সিপাল ওকে প্রত্যেকবার ওর রুমে ডাকতো এবং রুমে ডেকে বকাবকি করতো, কেননা ওর এত বেশি স্কোর করাতে নোবেলস ফ্যামিলির অনেক রাগ করতো। প্রিন্সিপাল ওকে বলে যে তোমার এত বেশি স্কোর করার কোনো প্রয়োজন নেই, এতে নোবেলস ফ্যামিলি রাগ করে আমাদের স্কুল আসা বন্ধ করে দিবে। এমনি তো তুমি একটা অবৈধ সন্তান, তোমার এত স্কোর করে কোনো লাভ নেই। হুইচির স্বাভাবিকভাবে এইসব কথা শুনে একটু মন খারাপও হয় এবং রাগও ওঠে, কিন্তু ওইসব কিছু উঠতে পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। এই সবটাই ছিল পাস্টের কাহিনী। এখন প্রেজেন্ট দেখানো হয় হুজু নিজের ক্যাস্টেল কোম্পানির মিটিংয়ে ছিল। একবার ও বলছিল যে এবার সেলস এত কম হয়েছে কেন। ম্যানেজার ওকে বলছিল যে সেলস কম হলো, আমাদের কোম্পানি দেশের সেরা কোম্পানিতে আছে। হুইজু ম্যানেজার কথা শুনে অনেকটা খেপে যায়। ওর কথা ছিল আমাদের কোম্পানি লো সেল করতে পারবে না, আমাদের কোম্পানি সবসময় হাই সেলে থাকতে হবে। এরপর ও নিজের কোম্পানির মিডিয়া ম্যানেজারকে বলে কিছু ডাটা টিক্সের মাধ্যমে সেল আবার হাই করতে। এর সাথে সাথে ও নিজের কোম্পানির সেল 50% কমিয়ে দিতে বলে। এটা শুনে সবাই অনেকটা অবাক হয়ে যায়। তখন ও বলে যদি লসও হয় এটা আমার টাকা যাচ্ছে, তোমাদের না, আমি যা বলেছি তোমরা ওটা করো। এই কথা শুনে সবাই হাসা শুরু করে দেয়। হুজুও তখন হাসে এবং হঠাৎ করেই সিরিয়াস হয়ে যায়, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর হুজুর অ্যাসিস্ট্যান্ট পিএ এসে বলে যে এখন মিটিং শেষ করে আমাদের বের হতে হবে ম্যাজিস্ট্রেট বার্থডের জন্য, নাহলে আমরা লেট হয়ে যাবো, রাস্তায় ট্রাফিক পড়বে। হুইজু বিরক্ত হয়ে বললাম এই ম্যাজিস্ট্রেটের আজকে জন্ম নিতে হলো। এরপর হুইজু মিডিয়া ম্যানেজারকে বলে তুমি রেডি থেকে, আজকে তোমাকে আমি একটা মশলাদার নিউজ দিব, এর জন্য তুমি প্রস্তুত থেকো। ও এই নিউজটা দেয় যে ক্যাস্টেল গ্রুপের সিইওকে ম্যাজিস্ট্রেট বার্থডেতে ইনভাইট করা হয়েছে। ওর পেয়ে অবাক হয়ে বলে তোমার বাবা কি তোমাকে সিইও বানিয়ে দিয়েছে? আমরা তো জানলামও না। হুইচু উত্তরে বলে আরে একদমই না, আমার বাবা এখন আমাকে দেয়নি, কিন্তু নিউজটা স্পাইসি করার জন্য আমি শুধু এটা বলেছি। পরে আমাদের ড্রামার মেয়ে লিড ইওয়ানকে দেখানো হয় যে কিনা গ্র্যান্ড প্রিন্স ছিল। এর পাশাপাশি মাত্রই শিকার করে এসে বাথরুমে গোসল করছিল। মেয়েরা সব বাইরে থেকে অপেক্ষা করতেছিল, কিন্তু ইওয়ান কোনো উত্তরই দিচ্ছিল না। এরপর ইওয়ানের স্পেশাল লোক এসে ওর থেকে পারমিশন চায় রুমের ভিতরে যাওয়ার, তখন ওকে পারমিশন দেওয়া হয়। হিওন রুমের ভিতরে যেয়ে জিজ্ঞেস করে আপনি ম্যাজেস্ট্রেট বার্থডের জন্য কোনো স্পেশাল গিফট এনেছেন কি? তখন ইওয়ান নিজের রাইফেল ধরে রাইফেলটা চেক করছিল যে সব ঠিক আছে কিনা, আর উত্তরে ওকে বলে ম্যাজিস্ট্রির কাছে সব কিছুই আছে, তারপর যদি ম্যাজিস্ট্রির কিছু প্রয়োজন হয় তাহলে তুমি তাকে গিফট করে দিও। এরপর ইওয়ান রাইফেলটা হিওনের দিকে ধরে। হিওন এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তখন ও একটু মুচকে হাসি দিয়ে বলে এখন আমি অনেকটা ক্লান্ত, এখন আমি একটু ঘুমাবো। তখন ও বলে আজকে আপনার শিকারে যাওয়াটাই ভুল হয়েছে, আজকে ম্যাজিস্ট্রেট বার্থডে, আজকে ম্যাজিস্ট্রেট বার্থডেতে যেতে হবে, আপনি যে রেডি হয়ে যান। তখন ও ওর কথা পাত্তা না দিয়ে রুমের ভিতরে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পারি রাতের পার্টি শুরু হয়ে গেছিলো, আর একটার পরে একটা গেস্ট আসাও শুরু করে দিয়েছিল। এর একটু পরে আমাদের ফিমেল লিড একটা দমদার এন্ট্রি নেয় রেড কালার গাড়িতে এবং রেড কালার ড্রেস পরে। এটা দেখে সবাই একদম অবাক হয়ে গেছে, কারণ ওকে দেখতে অনেক বোল্ড লাগছিল। এছাড়া রয়্যাল ফ্যামিলির পার্টিতে রেড পরা নিষেধ, কিন্তু ও রেড পরে এসেছিল। এটা দেখে সবাই অনেকটাই অবাক হয়েছিল, কিন্তু হুইজের এতে কিছুই যায় আসে না। ও এই সবটাই করেছিল নিজের কোম্পানি টিআরপি বাড়ানোর জন্য এবং সেল বাড়ানোর জন্য। ও রিল্যাক্সে ছবি তুলছিল এবং যাওয়ার সময় একটা শেষবারের মতো পোজ দেয়। এটা পোস্টটা অনেক সুন্দর ছিল এবং ওর এই পোস্টটা ওর কোম্পানির লোকেরা ভাইরাল করে দেয় যে হুইজু কোন ব্র্যান্ডের কী কী জিনিস পরেছে এবং এটার প্রাইস কত ছিল। আর টাইটেল দেয় হুইজু রেড ড্রেস পরে সব স্পটলাইট টেনে নিয়েছে। আর এটা দেখার পর সব অডিয়েন্সরা অনেক পছন্দ করছিল এবং এই ড্রেসটাও অনেক কেনার জন্য তাড়াহুড়া করছিল।
হুইচু পার্টিতে ড্রিঙ্কস এনজয় করছিল, তখন অনেক মেয়ে ওকে দেখে হাসি ঠাট্টা করছিল এবং ওর ব্যাপারে গসিপ করছিল। আসলে হুইজু এই কোরিয়ার সবচেয়ে বড় লোকের মেয়ে হলেও ও অবৈধ ছিল। 10 বছর পর্যন্ত ওর মা ওকে লুকিয়ে রেখেছিল এবং হঠাৎ করে ও নিজের ফ্যামিলির কাছে ফেরত যায়। এই জন্য সবাই ওকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে এবং অবৈধ বলে ওর মজা উড়ায়। এটা শুনে হুইজু অনেকটা কষ্ট পায় এবং নিজের হাতে থাকা গ্লাসটা হঠাৎ করে ভেঙে ফেলে। ভেঙে ওই মেয়েদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেয়। এটা দেখে মেয়েরা অনেকটা ভয় পেয়ে যায়, কারণ ভাবে ও একটা পাগল, আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তখন হুইজুর বড় ভাই এসে হুইজুর সাথে কথা বলে এবং ওর মজা নেয়, কেননা হুইজুর কোম্পানি একটু লসে যাচ্ছিল। এই দেখে হুইজু ওর সাথে ঝগড়া করা শুরু করে দেয় এবং তখনই একটা লোক এসে বলে মেন হলে এন্ট্রি নিতে, কেননা ম্যাজিস্ট্রেট চলে এসেছে। এরপর সবাই এক এক করে মেন হলের দিকে চলে যায়। আমরা দেখতে পাই হুইজু আর ওর ভাই সবার লাস্টের দিকে বসে। আর তখন আমরা দেখতে পাই ম্যাজিস্ট্রেট আর কেউ না, একটা 8 বছরের ছোট্ট বাচ্চা, যে কিনা নিজের ক্যাপটাও ফালিয়ে দিয়েছিল। তখন একটা মেয়েড এসে ওর ক্যাপটা ওকে পরিয়ে দেয়। আমরা দেখতে পাই সব গেস্ট চলে এসেছে, কিন্তু তারপরও পার্টি শুরু করা হয়নি। তখন হুইজুর ভাই ওকে বলতে থাকে এখন কার জন্য অপেক্ষা করা হচ্ছে, পার্টি কেন শুরু হচ্ছে না। তো হুইজু বলতে থাকে এখনও গ্র্যান্ড প্রিন্স E1 আসেনি, ওর জন্যই অপেক্ষা করা হচ্ছে। এরপর আমরা দেখতে পাই E1 এন্ট্রি নিয়েছে। যখনই ও এন্ট্রি নেয় সবাই অবাক হয়ে যায়, কেননা ও নিজের শিকারের ড্রেসে এখানে চলে আসে। এটা দেখে কুইন একটু রাগ করে এবং বলতে থাকে তুমি এত লেট করে এসেছো, কিন্তু তারপরে নিজের ড্রেস চেঞ্জ করোনি। তখন E1 বলে আপনি আমাকে বকার হলে পরে বলতেন, কিন্তু এখন সবাই অপেক্ষা করছে, আমরা পার্টি শুরু করে দেই। এখন আমি বসে পড়ি যেন বাকি সবাই বসতে পারে। এরপর আমরা দেখতে পারি ম্যাজেস্টিকে 3টি উইশ লিখতে বলা হয় যে উনি পূরণ করতে চায়। আর আমরা দেখতে পাই ম্যাজেস্টি লিখছিল যে আমার মা এবং আঙ্কেলের শরীর যেন সারা জীবন সুস্থ থাকে এবং দেশের সবাই যেন ভালো থাকে। এটা লিখে ম্যাজেস্টি নিজের ইচ্ছে পূরণ করে দেয়। এরপর E1 যে ফায়ারওয়ার্ক চালায়, যার মাধ্যমে পুরো দেশে উদযাপন শুরু করে দেয়। ম্যাজেস্টি বার্থডে উপলক্ষে সারা দেশেই উদযাপন হচ্ছিল। যখন আবার সবাই মাঠে ফেরত গেল, তখন আমরা দেখতে পাই দেশের প্রেসিডেন্ট জং-উকে, যে কিনা হিউংয়ের সাথে যে কথা বলছিল এবং হিউজও ওকে মজা উড়াচ্ছিল যে তুমিও তো দেখি রয়্যাল ড্রেসে চলে এসেছো। তখন ও বলে এরকম কিছু না, আসলে এটাই ট্র্যাডিশন, তুমি একটু ভিন্ন টাইপের ড্রেস পরে এসেছো। তখন ও বলে যে আমি কোনো রুলস ব্রেক করিনি, আসলে আমি একটু অ্যাটেনশন নিতে চাচ্ছিলাম, যার কারণে এই ড্রেস পরেছি। এরপর ওরা দুজনে মজা করতে থাকে। আসলে ওরা দুজন অনেক আগের থেকে ফ্রেন্ড ছিল, এর জন্য ওরা দুজন একে অপরের অনেকটা ক্লোজ। এরপর হিয়ং এসে জংউকে ডেকে নিয়ে যায়। তখন আমরা দেখতে পাই জংউ ইওয়াংয়ের কাছে যায় এবং ইওয়াংকে যে বলতে থাকে যে এই দেশের অর্ধেক অ্যাটেনশন আপনি নিয়ে নিয়েছেন আর অর্ধেক অ্যাটেনশন আমার কাছে আছে। তখন ইওয়াং হেসে বলতে থাকে এরকম কিছু না, তুমি বিয়ে কবে করছো। ও তখন বলতে থাকে কেন, আমি বিয়ে করলে সব অ্যাটেনশন আপনার কাছে চলে যাবে তাই। তখন ইওয়াং হেসে বলতে থাকে এর উল্টাটা হতে চলছে, আসলে কুইন আমার বিয়ে ঠিক করার জন্য তাড়াহুড়া করছে, উনি আমাকে বিয়ে করে এখান থেকে বের করে দিতে চাচ্ছে। আমি এখান থেকে চলে গেলে সব দায়িত্ব তোমার কাছেই আসবে, কারণ ম্যাজেস্টি তো অনেক ছোটো। এটা শুনে জংও অনেকটা টেনশনে পড়ে যায় আর বলতে থাকে না এটা করা যাবে না, আমি কিছু করি তাহলে দেখা যাক কীভাবে এটা আটকানো যায়। তখন ইওয়াংও বলতে থাকে আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করো, এটা কোনোভাবে না কোনোভাবে আটকানোর চেষ্টা করো, না হলে বড় বিপদে পড়বে তুমি। এটা বলে ইওয়াং ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই হুইজু নেটওয়ার্ক খুঁজতেছিল, কেননা ওর মোবাইলে নেটওয়ার্কই পাচ্ছিল না। আর তখন আমরা দেখতে পারি ওখানে ইওয়াংও চলে এসেছে এবং ইওয়াং এসে জিজ্ঞেস করে তুমি কে। তখন হুইজু নিজের নাম বলে যে আমি হুইজু। তখন ও বলে তুমি কি এখানকার স্টাফ, বলে না আমি এখানকার স্টাফ না, আমি এখানে ভুলবশত এসে পড়েছি। তখন ইওয়াং বলে তুমি কি জানো না এটা নর্মাল মানুষদের জন্য না, এটা শুধু রয়্যাল মানুষদের জন্য। তখন ও বলে আমি এখানে ভুলবশত এসে পড়েছি, আমাকে ক্ষমা করবেন। ইওয়াং বলতে থাকে তোমার এটা জানা উচিত ছিল, এটা রয়্যাল মানুষদের জন্য। তখন ও আবার নিজের থেকে ক্ষমা চায়। তখন ইওয়াং বলতে থাকে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তুমি এর মাঝে এখান থেকে চলে যাও। আসলে আমি নিজের কলেজের জুনিয়রকে তো এতটুকু কনসিডার করতেই পারি। এটা শুনে হুইজিং অনেকটা অবাক হয়ে যায় যে ওকে এখনও মনে রেখেছে। তখনই ওরা দেখতে পারে প্রাসাদে হস্তগোল লেগে গেছে, আগুন লেগেছে বলে। তখন ইওয়াং ওকে বলে তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে। তখন ইওয়াং যাই দেখে যে প্রাসাদে ভয়াবহ আগুন লেগেছে। তখন ইওয়াংয়ের ভাবি এসে ওকে একটা জোরদার থাপড় লাগায় আর বলে তুমি এবার কার সাথে ঝগড়া করেছো যে প্রাসাদে এরকম কিছু হচ্ছে, আমার ছেলে কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। তখনই হুইজু পিছে থেকে এই সব কিছুই দেখে ফেলেছিল এবং পুরোটাই অবাক হয়ে যায় যে গ্র্যান্ড প্রিন্সকে কেউ কীভাবে থাপ্পড় মারতে পারে। তখনই ম্যাজেস্টি পিছে থেকে চলে আসে। তখন কই নিজের বাচ্চাকে একদম সেফ দেখে একটু শান্ত হয় এবং নিজের বাচ্চাকে যে জড়িয়ে ধরে এবং জিজ্ঞেস করে তুমি সেফ আছো তো। আর অন্যদিকে ইওয়াং অনেকটা লজ্জিত ছিল এবং অনেকটা কষ্ট পেয়েছিল এই থাপ্পড়টা খেয়ে। তখন ইওয়াং ওকে বলতে থাকে যে তুমি যে মিডিয়াদেরকে বলে দাও যে ম্যাজেস্টি ঠিক আছে এবং সব কিছু সেভ আছে। এর মাঝে হুইজু প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে এবং নিজের বাসায় যাবে বলে পিএকে গাড়ি স্টার্ট করতে বলে। তখন ওর পিএ ওকে বলে তুমি এবার কী করলো, হঠাৎ করে মাঝে ওর অনুষ্ঠানে চলে আসলে কেন, তুমি আবার কিছু করে ফেলোনি তো। তখন ও বলতে
বলতে থাকে আমি কিছুই করিনি, হঠাৎ আগুন লেগে গেছে যার কারণে আমার এখান থেকে চলে এসেছে। তখন ওর পিয়ে আরও বেশি অবাক হয়ে যায় যে কীভাবে আগুন লাগলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় পিয়ে ওকে জিজ্ঞেস করতে থাকে যে আপনি গ্র্যান্ড প্রিন্সের নামে এতটা বিরক্ত কেন হন, ওর সাথে আপনার কোনো শত্রুতা আছে কি না। তখন হুইজু বলতে থাকে এরকম কিছুই না, এবং কাহিনী পাঁচটা নিয়ে যায় যখন হুইজু 9 গ্রেডে ছিল তখন ও আর্চারি কম্পিটিশনের জন্য লুকিয়ে লুকিয়ে আর্চারি প্র্যাকটিস করতে গ্রাউন্ডে গেছিলো। তখন ইওয়ান ওখানে চলে আসে যে কিনা ওর সিনিয়রই ছিল, এবং ওকে জিজ্ঞেস করতে থাকে তুমি এত রাত্রে এখানে কী করছো। আসলে এখানে রাত্রেবেলা লোকাল মানুষদের জন্য নিষিদ্ধ ছিল, কিন্তু যেহেতু ইওয়াং রয়্যাল ছিল যার কারণে ও যে কোনো সময় এখানে আসা যাওয়া করতে পারতো। এটাই এই দুজনের প্রথম মিটিং ছিল। হুইজু সবসময় ওদেরকে দেখে বিরক্ত হতো, কেননা হুইজু রয়্যাল ছিল না আর ওরা রয়্যাল ছিল, এবং রয়্যালদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হতো আর হুইজু এটা কিছুই পেতো না, যার কারণে ও ওদের প্রতি একটু হিংসাও করতো এবং ওদের প্রতি একটু বিরক্ত হতো। এর কারণে অনেক আগে থেকেই হুইজু ইওয়াংকে দেখতে পারতো না। এরপর পরের দিনের সকালের ঘটনা দেখা হয় যেখানে ইওয়াং নিজের অফিসে বসে কাজ করছিল। তখন কুইন ইওয়াংয়ের সাথে দেখা করতে আসে এবং ওর সাথে বসে কথা বলতে থাকে, এবং কুইন নিজের বিহেভিয়ারের জন্য গতকালকে বিহেভিয়ারের জন্য ইওয়াং থেকে ক্ষমাও চায় এবং বলতে থাকে আসলে সবাই তোমার ব্যাপারে অনেক দুশ্চিন্তা করছিল যে আগুন লেগেছে তুমি কোথায় আছো। এটা দেখে আমি আরও বেশি ক্ষেপে গিয়েছিলাম যে রাজা আমার ছেলে, কিন্তু সবাই তোমার ব্যাপারে দুশ্চিন্তা বেশি করে। তখন ইওয়াং বলতে থাকে আমি আমার সব কিছুই ম্যাজেস্টিকে দিয়ে দিয়েছি, এখন যদি সবাই তারপর আমার ব্যাপারে ভাবে এখন আমি কি করতে পারি, এটা তো দোষ আমার না, তাই না। তখন কুইন বলে আমি চাই যে তুমি বিয়ে করে সাইড হয়ে যাও, যেন কোনো অ্যাটেনশনই তোমার কাছে না যায়। তখন ইওয়াং নিজের ছোটোকালের কাহিনী মনে করতে থাকে। ছোটোকালতে ইওয়াং সব কিছুতে বেস্ট হওয়া সত্ত্বেও ওর বাবা ওকে দেখতে পারতো না এবং ওকে রয়্যাল লাইন থেকে সরিয়ে ওকে গ্র্যান্ড পিস বানিয়ে রেখেছিল, এবং যেখানে কিনা ওর বসার কথা ছিল সেখানে ওর বড় ভাইকে বসিয়ে দেয় কিং হিসেবে। ছোটোকাল থেকে ইওয়াংয়ের সাথেও অনেক রকমের বৈষম্য হয়ে যাচ্ছিল, আর এখন কুইন চাচ্ছিল যাতে ইওয়াং বিয়ে করে এখান থেকে চলে যায়, কেননা এই রাজ্যের সব কিছুই ওর অধীনে ছিল। এরা যে সবাই ওকে ট্রাস্ট করতো, রাজনীতিবিদ থেকে শুরু করে অর্থনীতিবিদ সব কিছু ওর হ্যান্ডেলে ছিল। এই জন্য কুইন চাচ্ছিল যেন ইওয়াং বিয়ে করে এখান থেকে চলে যায়। ইওয়াং কোনো তর্ক করা ছাড়াই কুইনের কথা রাজি হয়ে যায়, কেননা ইওয়াং বুঝতে পারছিল যে কুইন ওকে দেখতে পারে না। অন্যদিকে হুইজুর ফ্যামিলিকে দেখতে পাই হুইজুর বাবা ওকে বিয়ে করার জন্য ফোর্স করছিল এবং বলছিল তোমার এখনই বিয়ে করে নেওয়া উচিত। হুইজু কোনোভাবে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু হুইজুর বাবা ওকে বিয়ের জন্য ফোর্স করছিল। তখনই হুইজুর ভাবে এখানে চলে আসে এবং হুইজুর ভাবে ওকে বলতে থাকে যে আমরা ছেলেদের ব্যাপারে অনেক ডিটেলস বের করে নিয়েছি এবং ভালো করে দেখেছি যে ওরা কেমন, তোমার ওদের মধ্যেই কাউকে বিয়ে করা উচিত। তখন হুইজু বলতে থাকে ডিটেলসের কথা তো আপনি বললেনই না, যদি আপনি ভালো করে ডিটেলস বের করতেন তাহলে আমার ভাইকে কোনোদিনও বিয়ে করতেন না, তাই আপনি ডিটেলসের কোনো ব্যাপারে আমাকে বললেন না। তখন ওর ভাই খেপে যেয়ে বলতে থাকে উল্টোপাল্টা কথা বলো না, আমরা দুজন ভালোবেসে একে অপরকে বিয়ে করেছি। তখন হুইজু ওকে ইগনোর করে নিজের বাবাকে বলতে থাকে যদি আমরা বিয়ে হয়ে যায় তাহলে বিজনেসকে করবে, বিজনেসকে হ্যান্ডেল করবে। তখন ওর ভাই বলতে থাকে কেন, আমি আছি না, আমি হ্যান্ডেল করবো। তখন হুইজু বলে তোমার হাতে বিজনেস দিলে আমার বিজনেস ডুবে শেষ হয়ে যাবে, তোমাকে কোনোভাবে ভরসা করা যাবে না। এরপর ওরা দুজন ঝগড়া করা শুরু করে দেয়। তখন ওর বাবা ওদের দুজনকে থামিয়ে হুইজুকে বলে তোমার বিয়ে করতেই হবে। তখন হুইজু খেপে যেয়ে বলে আমাকে এমনি তো সবাই অবৈধ বলে, তার জন্য আমি নিজেকে যতক্ষণ পর্যন্ত না প্রুফ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করবো না, এই বলে হুইজু এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইওয়ানকে দেখতে পাই যে কিনা এখন প্যালেস ছেড়ে নিজের প্রাইভেট বাসাতে থাকতে যাচ্ছিল। তখন ইওয়ান প্যালেসের রক্ষককে বলে যে তুমি এই প্যালেসের ভালো করে খেয়াল রেখো, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন রক্ষক ওকে বলতে থাকে যে আপনি এখান থেকে চলে গেলে এই প্যালেসের কী হবে, যদি কেউ অ্যাটাক করে কে সামলাবে এই সব কিছু। তখন ইওয়ান হেসে বলে আমি তো ভেবেছিলাম আমি এখান থেকে গেলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে, যাই হোক দুঃখ পেও না, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি কুইন আর এই প্যালেসের খেয়াল রেখো, কুইনকে বলে দিই আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে ইওয়ান ওখান থেকে চলে যায়। এই রক্ষক আসলে কুইনের বাবাই ছিল, যে কিনা এখন কুইনের সাথে যেয়ে দেখা করলো এবং কুইনকে সব বললো। তখন কুইন বললো যে আমি খেপবো না, একে তো ও বার্থডেতে লেট করে এসেছে, দ্বিতীয়ত শিকারের কাপড় পরে এসেছে, তৃতীয়তে সবাই ওর ব্যাপারে টেনশন করতে থাকে, আমি তো ভয় পাই ও কোনো দিন না কোনো দিন আমার ছেলেকে সরিয়ে নিজে রাজা হয়ে যাবে। রক্ষক তখন বলতে থাকে যে ইওয়ান তো ম্যাজেস্টিকে খেয়ালও রাখে এবং ম্যাজেস্টির জন্য নিজের সব কিছু স্যাক্রিফাইসও করেছে। তখন কুইন কেঁপে যেয়ে বলতে থাকে আমি এইসব কিছু জানতে চাই না, আমি খুব তাড়াতাড়ি আমার ছেলে রাস্তা থেকে সরাতে চাই। অন্যদিকে আমরা হুইজুকে দেখতে পাই যে কিনা নিজের পিয়ের পাঠানো ছেলেদেরকে দেখছিল যে ওর বিয়ের জন্য ওর বাবা ঠিক করেছিল। তখন ও নিজের পিয়ের সাথে কথা বলতে থাকে এবং বলতে থাকে এদের মধ্যে একজনকেও আমার পছন্দ হয়নি, এরা সবাই আমার বাবার পছন্দের মতো দেখতে, আমি এদেরকে বিয়ে করতে চাই না। তখন ওর পিয়ে বলে যে আপনি ওনাদের সাথে দেখা করেই দেখেন না কেন, ওদের মধ্যে আপনার কাউকে ভালো লাগতেই তো পারে। তখন হুইজু বলে যে দেখো আমি শুধু এতটুকু চাই যে ছেলে আমার স্ট্যাটাসের হোক, আমি কই চাচ্ছি যে কোনো রয়্যাল ছেলে আমাকে পছন্দ করুক। তখনই হুইজুর মাথায় একটা প্ল্যান আসে যে ওর
রয়্যাল কাউকে বিয়ে করবে। অন্যদিকে হিয়ং যে ইওয়াংয়ের সাথে দেখা করে এবং বলে, আমি বলেছিলাম না নর্মাল কাপড় পরে যেতে, দেখেন আপনার এই কাপড়ের জন্য এখন কী হলো, সব জায়গায় আপনার কাপড়ে কথাও চলছে, আপনি এইসব কেন করেন? তখন হিয়ং একটু মুচকি এসে বলে, আমি যা করেছি ভালোই করেছি, মিনিমাম আমার কাপড়ের জন্য আগুনের ইনসিডেন্টটা তো ঢেকেই গেল। তখন হিয়ং ওর কথা অ্যাগ্রি করে যায়। অন্যদিকে এই নিউজটা পুরো দেশে ভাইরাল হয়ে যায়। অনেকে তো এটা নর্মালি নিচ্ছিল, কিন্তু অনেকের কাছে এই জিনিসটা অনেক জোশ লাগছিল যে ইওয়াং যাই পরে কি না কেন ওকে অনেক সুন্দর দেখায়। আর এইসব হুইজুর অ্যাসিস্ট্যান্টও ওদের পাশে বসে দেখছিল এবং মুসকে মুসকে হাসতেছিল। তখনই হুইজুর অ্যাসিস্ট্যান্ট ওর রুমে যেয়ে দেখে যে হুইজুও এই নিউজটাই দেখছে। তখন হুইজু হঠাৎ ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে ইওয়াং কিন্তু ছেলে হিসাবে খারাপ না, আমি যদি বিয়ে করি তাহলে ইওয়াংকেই করব। এটা শোনাতে হুইজুর অ্যাসিস্ট্যান্ট পুরো অবাক হয়ে যায়। তখন ওর পিয়ে এটা শুনে পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি এটা ভাবতেও কীভাবে পারেন, প্লিজ আমি ছাড়া এটা অন্য কাউকে বললেন না, সবাই এটা সিরিয়াস নিয়ে নেবে। তখন হুইজু বলতে থাকে, আমি এটা সিরিয়াসলি বলছি আর আমি অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছি ইওয়াংয়ের সাথে দেখা করার জন্য। পিয়ে এইসব শুনে অনেকটা টেনশনে পড়ে যায়। আর অন্যদিকে হুইজু বলছিল ও দেখতে অনেকটা সুন্দর আর অনেক স্মার্ট, তো কোনো ছেলে ওকে বিয়ে করার জন্য মানা করবেই না, কিন্তু এখন আমি শুধু ওর সাথে দেখা করতে চাচ্ছি। আর অন্যদিকে ইওয়াংয়ের সাথে একটা বুকে নিয়ে দেখা করতে আসে। তো ইওয়াং ওকে দেখে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে ফুল পছন্দ করো, কেন ফুল নিয়ে ঘুরছো? তখন হিওয়াং টেনশনে পড়ে যায় এবং বলতে থাকে, আমি আসলে নিজেকে রিল্যাক্স করতে চাচ্ছি, আপনি কেন ওই ড্রেস পরেছিলেন, ওই ড্রেসের জন্য এখন কত কিছু হচ্ছে আপনাকে নিয়ে। কিন্তু ইওয়াং কোনো কথার উত্তর না দিয়ে রিল্যাক্সে নিজের কাজ করছিল। তখন হিওয়াং একটু রিল্যাক্স হয়ে যায় এবং বলে যে আপনার জন্য মেয়েরা দেখা করার জন্য রিকোয়েস্টও পাঠাচ্ছে, আপনার বিয়ে করার জন্য একটা মেয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, ক্রিস্টাল গ্রুপের ওনার সে। তখন হিয়ং ওকে না চিনেই ওর প্রপোজাল রিজেক্ট করে দেয় এবং ওর সাথে দেখা করতে মানা করে দেয়। এই রেজেকশন দেখে তো হিয়ং পুরো অবাকই হয়ে যায়, কিন্তু ও ভাবে যে ও একটা প্রিন্স, তাই হয়তো একটু দেমাক দেখাচ্ছে, তারপরও ও আবার রিকোয়েস্ট পাঠায়। অন্যদিকে আমরা দেখতে পারি কুই নিজের দাসীর সাথে কথা বলছিল এবং বলছিল হয়তো বা ইওয়াং এই সব কিছু ইচ্ছা করেই করে, ইচ্ছা করেই সব কিছু অ্যাটেনশন নিজের দিকে নিয়ে নেয়। আর অন্যদিকে ইওয়াংয়ের কাছে আবারও ওয়ানচুর রিকোয়েস্ট যায় এবং এবার যায় ক্রিস্টাল বিউটির নামে। তো এবারও ইওয়াং আগের মতোই রিজেকশন করে দেয়। এর পরবর্তীতে কিন্তু হুইজু হার মানে না, একটার পর একটা রিকোয়েস্ট পাঠাইতে থাকে এবং ইওয়াং একটার পর একটা রিকোয়েস্ট মানা করতেই থাকে। তো এই সব কিছু থেকে বিরক্ত হয়ে হুইজু হঠাৎ একটা জোরে চিৎকার দিয়ে বসে যে কি হচ্ছে এইসব। আর তখনই ওর মনে পড়ে যায় যে ইওয়াং যখন ওকে দেখেছিল তখন ওর নাম ধরে না জুনিয়র বলে ডেকেছিল। তো ও এটা ভেবেই এবার রিকোয়েস্ট পাঠায়, কিন্তু রিকোয়েস্টের নিজের নামের পরিবর্তে জুনিয়র লিখে দেয় যে ইউর জুনিয়র। তো এটা দেখার পরে ইওয়াংও অবাক হয়ে যায় এবং ইওয়াং চিনতে পারে যে এটার রিকোয়েস্ট যে পাঠাচ্ছে তো সে হচ্ছে হুইজু। তো এবার ও এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। আর যখন হুইজু দেখে যে ফাইনালি ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তখন ও অনেকটা খুশি হয়ে যায়। আর কুইনও এই বিষয়ে জেনে ফেলে যে হুইজু ইওয়াংয়ের সাথে দেখা করতে যাচ্ছে। তো ওর দাসীকে জিজ্ঞেস করে যে হুইজু আসল ব্যক্তি কেমন। তখন ওর দাসী বলে যে মানুষটা খারাপ না, ভালোই, আপনার ভালো লাগবে, আপনার সাথে ভালো বনবে। আর দেখে আমরা দেখতে পারি হুইজু ইওয়াংয়ের বাসায় চলে যায় এবং ওর সাথে দেখা করে। তো ইওয়াং ওকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে দেখা করতে চাচ্ছিলেই কেন, তুমি কি কোনো বড় ডিল বা কোনো টেন্ডার পাস করানোর জন্য আমার কাছে এসেছো? তখন হুইজু নিজের ব্যাগ থেকে একটা রেড এনভেলপ নিচে রাখে এবং বলে যে আমি আপনাকে বিয়ের প্রপোজাল করতে এসেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন ইয়ং পুরোটা অবাক হয়ে যায় এবং এক নজর ওর দিকে তাকিয়ে থাকে। তখনই কাহিনী পাস্টে নিয়ে যায়, যেখানে হুইজের সাহস দেখে ইয়ংকে বকছিল এবং বলছিল যে এখন থেকে আমিও রুলস ব্রেক করবো, এখানে শুধু রয়্যালে আসতে পারবো এরকম কিছুই না, আমিও এখানে প্রতিদিন আসবো, প্রতিদিন আর্চারি প্র্যাকটিস করবো। এই বলে হুইজু এখান থেকে চলে যায়। আর ইওয়াং ওর দিকে এক নজর তাকিয়ে থাকে যে এই মেয়েটার তো ভালোই সাহস। অন্যদিকে পরের দিন সকালে হুইজু অনেক টেনশনে পড়ে গেছিলো এবং ভয় পাচ্ছিল যে এখন আমার কি হবে, এখন আমাকে এই স্কুল থেকে সবাই মিলে বের করে দিলে আমি কোথায় যাব, আমি কি করব। তখনই কিছু মেয়ে হুইজুর কাছে আসে এবং বলে যে একটা বড় নোটিশ এসেছে, চলো আমরা নোটিশ বোর্ডের কাছে যাই। তখন নোটিশ বোর্ডের কাছে গিয়ে হুইজু দেখতে পায় যে এখন নতুন একটা নোটিশ হয়েছে যে সবাই আর্চারি প্র্যাকটিসের জন্য রাতের বেলাও যেতে পারবে, এখন কারোর জন্য এটা বাধা থাকবে না, শুধু রয়্যালে যে যেতে পারবে এরকম কিছু নয়। তখন হুইজু তো পুরো অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ইওয়াংয়ে এই সব কিছু করেছিল যেন হুইজু আর্চারি প্র্যাকটিস ভালোভাবে করতে পারে। এর মধ্যে দিয়ে আজকের এপিসোডটা এখানে শেষ করে দেওয়া হয়।